হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কয়েকদিন গরম আবার পড়লো। হুম। তো আপনাদের ডেট কি কনফার্ম হয়ে গেছে পরীক্ষার? জুলাইয়ের কত তারিখ? না ম্যাম, ওটা তো এখনো ম্যাডাম ঠিকভাবে তো বলেননি কাউকে। খালি বলেছে ফার্স্ট উইকের মধ্যে যদি। আচ্ছা, আচ্ছা। আহ, ঠিক আছে, আমাদের সিলেবাস তো প্রায় শেষের দিকে। এবার আমরা রিভিশনও করবো একটু। কোয়েশ্চেন অ্যান্সার সব আলোচনা হবে আমাদের। আহ, আজকে আমাদের আগের দিন 5 সেন্স অর্গানের মধ্যে দুটো পড়িয়েছিলাম। একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ইয়ার। আচ্ছা, আই ইয়ার এই দুটো তো আমাদের মোটামুটি হয়ে গেছে। আমি ইয়ারটা আর একবার সংক্ষেপে বলে দেবো। তারপর আমি বাকি যে সেন্স অর্গান আছে টাং, স্কিন আর আমাদের নোজ, এই তিনটে নিয়ে আলোচনা করব। একবার ইয়ারটা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের ইয়ারের মধ্যে তিনটে ধরনের ইয়ার ছিল বলেছিলাম। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে মিডিল, একটা হচ্ছে ইনার। এক্সটার্নালের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম? এক্সটার্নাল অডিটরি মিয়েটাস আর টিম্প্যানিক মেমব্রেন। এই জায়গাটা আমাদের এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, যেটাকে আমরা বলছি অরিকেল বা পিনা, যেখানে এসে ফার্স্ট এনভায়রনমেন্ট থেকে শব্দটা আমাদের ধাক্কা লাগে। আর একটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল, যেখান দিয়ে যাচ্ছে। এবং টিম্প্যানিক মেমব্রেন, যেটাকে ইয়ার ড্রাম বলা হচ্ছে। ইয়ার ড্রাম কেন বলা হচ্ছে? ড্রাম মানে আমরা কি জানি? ড্রাম একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে বাজানো হয়। তাহলে যেখানে এসে ফার্স্ট ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, একটা ড্রামের মতো আওয়াজ তৈরি হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। ঠিক এই জায়গাটা, যেটাকে আমরা কানের পর্দা বলে থাকি। এই টিম্প্যানিক মেমব্রেনে ধাক্কা লেগে আওয়াজটা তৈরি হচ্ছে, ভাইব্রেশনটা। তারপর সেটা মিডিল ইয়ারে প্রবেশ করছে। মিডিল ইয়ারের মধ্যে কি থাকছে? তিনটে টিনি বোন। টিনি মানে ছোট ছোট বোন। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, যেটার মধ্যে হিউম্যান বডির সব থেকে ছোট বোন আমরা জানি স্টেপিস, এবং সব থেকে বড় বোন হচ্ছে ফিমার। এই স্টেপিস বোনটা কিন্তু এই মিডিল ইয়ারের মধ্যে থাকে। এবার মেলিয়াস, ইনকাস, স্টেপিস এই তিনটে বোন ক্রস করে সেই ভাইব্রেশন বা আওয়াজটাকে মিডিল ইয়ারটা ক্রস করতে হয়। এবং মিডিল ইয়ারের আরেকটা পার্ট আছে ইউস্টেচিয়ান টিউব। এই জায়গাটা, এই যে ইউস্টেচিয়ান টিউব আমরা দেখছি, ইউস্টেচিয়ান টিউবটা কার সাথে কানেক্টেড? আমাদের ন্যাজোফ্যারিংস। যখন আমাদের নাক দিয়ে ন্যাজোফ্যারিঞ্জিয়াল রুটে কিছু ঢোকানো হয়, সেই জায়গাটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, যেটা নোজের সাথে আমাদের গলার ফ্যারিংসকে কানেক্ট করে। সেটা হচ্ছে ইউস্টেচিয়ান টিউব। আমরা বলি না নাক কান গলা, ইএনটি, মানে একে অপরের সাথে কানেক্টেড। নেজাল রুটের সাথে আমাদের গলার ফ্যারিংস কানেক্টেড থ্রু ইউস্টেচিয়ান টিউব। আর হচ্ছে আমাদের ইনার ইয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে বনি লেবিরিন, একটা হচ্ছে মেমব্রেনাস লেবিরিন। এই বনি লেবিরিনদের মধ্যে ককলিয়া, ভেস্টিবিউল এন্ড 3 সেমিলুনার ক্যানেল, তিনটে ক্যানেল আছে। আর ককলিয়া, ভেস্টিবিউল নামক দুটো জায়গা আছে। এবং এই দুটো লেবিরিনটি কিন্তু দুটো আলাদা আলাদা ফ্লুইড দ্বারা আবৃত থাকে। বনি লেবিরিন যেটা দিয়ে আবৃত থাকে সেটাকে বলা হয় পেরিলিম ফ্লুইড। এবং
এই মেমব্রেনাস লেবেরিন যেটা দিয়ে আবৃত থাকে সেটা হচ্ছে এন্ডোলিম্ফ। এবার এনভায়রনমেন্ট থেকে আওয়াজ ভেতরে গিয়ে পিনাতে ধাক্কা লেগে চলে গেল কোথায়? আমাদের টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনে ওখানে ড্রামের মতো একটা ভাইব্রেশন তৈরি হলো, হয়ে মিডিল ইয়ারে প্রবেশ করে 3টে বোনসকে ক্রস করলো, ক্রস করে পৌঁছে গেল কোথায়? আমাদের ইনার ইয়ারে। ইনার ইয়ারের মধ্যে যে ফ্লুইড আছে সেই ফ্লুইড গুলোর মধ্যে কিছু চেঞ্জেস তৈরি করবে এই ভাইব্রেশনটা। যখন এই ফ্লুইড গুলোর মধ্যে একটা চেঞ্জেস তৈরি হয় তখন অর্গ্যান অফ কটি বলে ইনার ইয়ারের একটা পার্ট আছে, সেখানে কিছু সেলগুলো কি হয়, স্টিমুলেট হয়। সেই হেয়ার সেলগুলো যখন স্টিমুলেট হয় এই বনি লেবিরিন্থ এবং আমাদের মেমব্রেনাস লেবিরিন্থের ফ্লুইড চেঞ্জের জন্য, তখন কি হয় সেখান থেকে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, মানে ইলেকট্রিক্যাল একটা এনার্জি তৈরি হয়, যে এনার্জিটা অডিটরি নার্ভ, যেটা আমাদের একদম ইনার ইয়ার থেকে আমাদের ব্রেন পর্যন্ত কানেক্ট থাকে, সেই অডিটরি নার্ভ ব্রেনেতে পাঠিয়ে দেয় এবং ব্রেন থেকে সেই বার্তাটা আবার আমাদের কানে দেয়। তখন আমরা এনভায়রনমেন্ট থেকে আওয়াজটাকে শুনতে পাই। এটা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ঘটে, কারণ নয়েজ তো আমরা মানে খুব মুহূর্তের মধ্যে শুনতে পাই কারোর একটা কথা। তাহলে এইটা হচ্ছে টোটাল প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে হয়। আর একটা জিনিস বলেছিলাম, তাহলে ফিজিওলজি অফ হিয়ারিং এতক্ষণ যেটা আলোচনা করলাম সেই জিনিসটাই। আর এই দুটো কাজ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কানের হিয়ারিং আর একটা হচ্ছে কানের ব্যালেন্স। ব্যালেন্স কেন বলা হচ্ছে? এই যে ইনার ইয়ার এবং ইনার ইয়ারের পেরিলিম্ফ এবং এন্ডোলিম্ফ, এই দুটো যে ফ্লুইড, এই ফ্লুইডের ভারসাম্য যদি সঠিক থাকে তাহলে আমাদের বডির ব্যালেন্স রক্ষা হয়। অনেক ক্ষেত্রে এটা একটা জানার মতো বিষয় যে যদি একটা পেশেন্টের ভার্টিগো হচ্ছে, বারবার মাথা ঘুরে যাচ্ছে, আমরা কি দেখবো? তার প্রেশার চেক করবো, আদার্স কোনো প্যাথোলজিক্যাল ডিজিজ হয়েছে কিনা সেটা দেখবো। কিন্তু এটাও একটা কারণ, যদি ইনার ইয়ারের ফ্লুইডের মধ্যে ভারসাম্য না রাখে থাকে তাহলে কিন্তু একটা পেশেন্টের সেটা ভার্টিগোর কারণ হতে পারে, তার মাথা ঘুরে যেতে পারে রাস্তায় বেরোলে। এটার কারণ কিন্তু ওই ইনার ইয়ারের ফ্লুইডের ভারসাম্য না রাখা। তখন কিন্তু আমরা এগুলোকে চেষ্টা করব ইএনটির কাছে রেফার করা, এটা তাদের চিকিৎসার মধ্যে পড়ে। তাহলে এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের হিয়ারিং এর আর একটা ইম্পর্টেন্ট কাজ হিসাবে। তাহলে একটা সংক্ষেপে বলে দিলাম ইয়ারের ব্যাপারটা। এবার আমি একটা পরবর্তী আমাদের এতে আসছি, সেন্স অর্গান। আর যে সেন্স অর্গান গুলো খুব বড় বড় নয়, আইটা যেমন আমাদের অনেকটা বড় ছিল, বাকি সেন্স অর্গান গুলো অ্যাভারেজ। ফার্স্ট চলে আসি স্কিন, আমাদের ত্বক। তাহলে থার্ড সেন্স অর্গান আমাদের স্কিন। আচ্ছা, হোয়াট ইজ দ্য লেয়ার্স অফ স্কিন? আচ্ছা, স্কিন বলতে প্রথমে আগে যেটা জানবো, স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। আমাদের বডির সব থেকে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। কারণ কি জানা আছে আমাদের বডির সব থেকে ছোট অর্গানের নাম কি? কারো জানা থাকলে বলুন একটু দেখি। আচ্ছা, তাহলে আমি বলে দিই, আমাদের লিখে রাখুন সবাই। আমাদের বডির সব থেকে ছোট অর্গানের নাম হচ্ছে আমাদের পিনাল গ্ল্যান্ড। পিনাল গ্ল্যান্ড।
কোথায় অবস্থিত থাকে? আমাদের ব্রেনেতে অবস্থিত থাকে। আমাদের নার্ভাস সিস্টেম যে আছে সেখানে আমাদের ব্রেনেতে অবস্থিত থাকে। যেমন পিটিউটারি গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড যেখান থেকে হরমোন সিক্রেশন হয়, তেমনি পিনাল গ্ল্যান্ডও একটা গ্ল্যান্ড যেখান থেকে আমাদের মেলাটোনিন হ্যাঁ বলুন। বলছি যে ওখান থেকে কি মেলাটোনিন সিক্রেট হয়? একদম একদম সঠিক সঠিক একদম সঠিক। কে সৌম্যবাবু তো? হ্যাঁ কে? ম্যাম। একদম সঠিক। খুব ম্যাম ভালো ওটা answer করেছেন। ম্যাম আমি ওটা ভাবছিলাম যে পিনিয়াল পিনিয়াল ভাবছিলাম, ওই জন্য আমি বলিনি ম্যাম। একদম। তো এই যে গ্ল্যান্ডটা এখান থেকে মেলাটোনিন সিক্রেশন হয়। তাহলে মেলাটোনিন কি করে? মেলাটোনিন যেটা করে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের স্লিপ সাইকেলকে কন্ট্রোল করে, আমাদের ঘুমটাকে কন্ট্রোল করে। যাদের বডিতে মেলাটোনিন সিক্রেশন অ্যাভারেজের থেকে মানে নর্মালের থেকে কম হয় তাদের ঘুমের সমস্যা হয়। সেই জন্য এখন আধুনিক চিকিৎসায় যে যেগুলো খুব একটা ইউজ হয় না সেটা হচ্ছে মেলাটোনিন স্প্রে দেওয়া হয় পেশেন্টকে। অনেক সময় যাদের ঘুম আসতে চায় না মেলাটোনিন স্প্রে করতে বলা হয় ঘুমের আগে। যদিও এটা খুব একটা অথেন্টিক নয়, মেডিসিন দেওয়াটাই অথেন্টিক। সেই জন্য মেলাটোনিন সিক্রেশন হয় পিনাল গ্ল্যান্ড থেকে আমাদের ব্রেনের, এবং এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে ছোট অর্গ্যান। আর সব থেকে বড় অর্গানের নাম কি? সব থেকে বড় অর্গানের নাম হচ্ছে স্কিন, ত্বক। It is it has three main layers: epidermis, dermis and subcutaneous. এখানে লেখা আছে এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। হাইপোডার্মিস আর সাবকিউটেনিয়াস দুটো একই দাম। হাইপোডার্মিস বললেও ভুল নয়, সাবকিউটেনিয়াস বললেও ভুল নয়। তাহলে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। একটা এপিডার্মিস লেয়ার কোথায় থাকে? আমাদের স্কিনের টপ লেয়ার। স্কিনের একদম উপরিভাগে যেটা থাকে সেটা হচ্ছে এপিডার্মিস লেয়ার। ডার্মিস কোথায় থাকে? মিডিল লেয়ার। স্কিনের মাঝখানের লেয়ারটা হচ্ছে ডার্মিস। আর হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়া সেটা হচ্ছে বটম অফ ফ্যাটি লেয়ার। একদম লেয়ারের সব থেকে ইনার পার্ট, ভেতরের দিকের পার্ট যেখানে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, মানে ফ্যাট যেখানে জমে, সেই জায়গাটা হচ্ছে হাইপোডার্মিস। স্ট্রাকচার এন্ড ফাংশন অফ স্কিন, এতে তিনটে ধরনের আমরা লেয়ারের কথা জানলাম। এবারে আমরা জানবো এই তিন ধরনের লেয়ারের কোন লেয়ারের মধ্যে কি কি জিনিস থাকে। ফার্স্ট আসছে এপিডার্মিস। The epidermis is an elastic layer of outside that continually being regenerated. স্কিন প্রথমে কি? স্কিন একটা এলাস্টিক টাইপ অফ অর্গান। মানে স্কিনকে কি করি? আমাদের স্কিন সংকুচিত প্রসারিত হয়। স্কিনের নর্মাল এটা প্রপার্টি, সবসময়তে একদম স্ট্রেট থাকবে এমন ব্যাপার না, স্কিনকে তো আমরা ভাঁজ করতে পারি চাইলে। তাহলে এলাস্টিক টাইপ অফ পার্ট এটা আমাদের বডির একটা, and continually being regenerated. এটা it includes the following: regenerated হতে থাকে, নতুন করে এটা জেনারেট হয় আমাদের বডিতে। কারণ কি হয়, আমাদের স্কিন গ্রাফটিং আমরা জানি, কোনো জায়গা থেকে স্কিন নিয়ে আর একটা জায়গায় সেখান থেকে কি হয়, আবার সেই জায়গাটা পুনরায় স্কিন কিন্তু সেখান থেকে আবার গজাতে শুরু করে, রিজেনারেট করে আমাদের বডি। যেমন আমাদের নেল, আমাদের হেয়ার, এগুলো যেমন রিজেনারেটেড হয় তেমনি আমাদের স্কিনও কিন্তু রিজেনারেটেড হয়। কোনো জায়গায় যদি আমাদের স্কিনের ড্যামেজ হয় সেই জায়গাটা আবার আস্তে আস্তে হিল হতে শুরু করে এবং স্কিন রিজেনারেট হয়ে যায়। আচ্ছা, এই এপিডার্মিস লেয়ারের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে কেরাটিনোসাইট, কর্নিওসাইট এন্ড মেলানোসাইট। তিনটে টাইপের সেল থাকে এখানে। একটা হচ্ছে দা কেরাটিনোসাইটটা হচ্ছে the main cell of epidermis formed by cell division at the base. কেরাটিন বা আমরা জানি আমাদের স্কিনের একটা প্রপার্টি হচ্ছে কেরাটিন। এই কেরাটিন যদি আননেসেসারি কোথাও জমতে থাকে সেখানে কিন্তু সিবেসিয়াস গ্ল্যান্ডকে ব্লক করে দেয়। আমরা হরমোনেতে একটা পার্ট পড়েছিলাম, যে পার্টটায় কি ছিল? আমাদের সিবেসিয়াস সিস্ট। সিবেসিয়াস সিস্ট কি
কি জেনেছিলাম? যখন আমাদের স্কিনের সিবেসিয়াস গ্ল্যান্ডটাকে আমাদের কেরাটিন ব্লক করে দেয়, তখন ওই ডেড সেলগুলো বেরোতে পারে না, তখন সিবেসিয়াস সিস্টের সৃষ্টি হয়। তাহলে কেরাটিনোসাইট এপিডার্মিস লেয়ারের একটা নর্মাল সেল প্রপার্টি, যেটা সেল ডিভিশনের সময় আমাদের তৈরি হয়। নিউ সেলস কন্টিনিউলি মুভ টুয়ার্ডস দ্য সারফেস, একদম সারফেসের দিকে নিউ সেলটাই থাকে। অ্যাজ দে মুভ গ্র্যাজুয়ালি ডাই অ্যান্ড বিকাম ফ্ল্যাটেন, এবং সেই সেলগুলো যখন মারা যায়, ডাই হয়, ওই ডায়েড সেলগুলো বিকাম ফ্ল্যাটেন, একদম চ্যাপ্টা হয়ে যায়। তখন তৈরি হয় আমাদের স্কিনের আরেকটা সেল, সেটার নাম হচ্ছে কর্নিওসাইট। এগুলো সব বলছি কিন্তু স্কিনের এপিডার্মিস লেয়ারের কথা। কর্নিওসাইট কি হচ্ছে? the flattened dead keratinocytes that together make up the very outer layer of epidermis is called stratum corneum or horny layer. The protective layer is continually worn away the cells. এই কর্নিওসাইটের ব্যাপারটা কি হচ্ছে? ফ্ল্যাটেন ডেড যে কেরাটিনোসাইট গুলো আছে, এটা একটা আউটার লেয়ার তৈরি করে স্কিনের এপিডার্মিস লেয়ারের ওপর, যেটা একটা শেড হিসাবে কাজ করে। শেড মানে আমরা কি জানি? একটা ছাওয়া, কোনো কিছুর ছত্র ছাওয়ায় থাকাটাকে বলা হয় শেড। একটা বৃষ্টি পড়ছে, শেডের নিচে আমরা দাঁড়ালাম। এই কর্নিওসাইট কেন তৈরি হয়, এই শেডটা আমাদের কেন তৈরি হয়, এটা বুঝতে পারবো যদি আমরা মেলানোসাইটসটা পড়ি। মেলানোসাইটসটা কি করে? প্রডিউস দ্য পিগমেন্ট মেলানিন। কর্নিওসাইটস একটা শেড তৈরি করে দিল, সেখানে আর একটা স্কিনের প্রপার্টি থাকছে, যে প্রপার্টিটার নাম হচ্ছে মেলানোসাইট। এই মেলানোসাইটটা এবার কি কাজ করবে? মেলানোসাইটটা একদম স্কিনের এপিডার্মিস লেয়ারের আউটার সাইড থেকে বেগুনি রশ্মি, যেটা আমরা বলি ইউভি রে, আলট্রাভায়োলেট রে, সেটা যখন আসবে তখন কি হবে? আমাদের স্কিনকে ডাইরেক্ট যদি ইউভি রে খারাপ রশ্মিটা এসে লাগে, তখন কিন্তু আমরা ট্যান কথাটা সবাই জানি। কেন? সানলাইটে বডিতে ট্যান পড়ে। তখন একটা জিনিস তৈরি হয়, আমাদের বডি বেশি করে মেলানোসাইট থেকে মেলানিন তৈরি করতে শুরু করে। মেলানিন কি উপকার করে আমাদের? ডাইরেক্ট ইউভি রে থেকে আমাদের স্কিন ড্যামেজকে বাঁচায়। এবার এই মেলানিন যাদের বডিতে বেশি পরিমাণে আছে, মেলানিন যাদের বডিতে বেশি পরিমাণে আছে, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে তাদের স্কিনের কালারেশনটা ডার্কিশ বেশি হয়, এবং মেলানিন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে ফেয়ার কমপ্লেক্সন হয়। তাহলে মেলানিন একটা ইউভি রে থেকে প্রোটেক্ট করলো, এক নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে বডির ওন প্রপার্টি যেহেতু এই মেলানোসাইট, এবং সেখান থেকেই মেলানিনটা সিক্রেট হয়। যাদের মেলানিন বডিতে বেশি থাকে তাদের ক্ষেত্রে কিছুটা ডার্ক কমপ্লেক্সন দেখা যায়, এবং মেলানিন কম থাকলে ফেয়ার কমপ্লেক্সন দেখা যায়। এটা টোটালি ডিপেন্ড করে কিসের ওপর? আমাদের মেলানিনের ওপর। কার বডির কালারেশন কেমন হবে। শুধু বডির না, আমাদের চুলের কালারেশন কেমন হবে, আমাদের চোখের কালারেশন কেমন হবে, এগুলো ডিটারমাইন করে কিন্তু মেলানিন। আমরা আইয়ে পড়েছিলাম না, আমাদের আইরিস, আইরিসের কালার কারোর ব্ল্যাক ইস, কারোর ব্লু ইস, কারোর ব্রাউন ইস, এটা ডিপেন্ড করে কিন্তু মেলানিনের উপর বডির। আচ্ছা, নেক্সট আমরা আসবো আমাদের ডার্মিস লেয়ার। ডার্মিস ইজ দ্য ইনার লেয়ার দ্যাট ইনক্লুডস দ্য ফলোইং। একদম মাঝখানের লেয়ারটার নাম হচ্ছে আমাদের ডার্মিস। আচ্ছা, ডার্মিস লেয়ারের মধ্যে যেটা থাকছে
সোয়েট গ্ল্যান্ড মানে আমাদের যেটা ঘর্মগ্রন্থি, হেয়ার ফলিকল অ্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড প্রডিউস সোয়েট, ঘাম, that travels via sweat duct to opening in the epidermis is called pores. সোয়েট কি হচ্ছে আমাদের স্কিনের সোয়েট গ্ল্যান্ড থেকে প্রডিউস হচ্ছে, যেটা স্কিনের মিডিল লেয়ারে আছে, ডার্মিস লেয়ার, সেখান থেকে একটা ট্র্যাক্টের মধ্যে দিয়ে আমাদের কোথায় আসছে, এপিডার্মিস লেয়ারের যে পোর্স গুলো আছে, পোর্স মানে ছিদ্র, কারণ ধর্মগ্রন্থি দিয়ে ঘাম বেরোতে গেলে ওটা দেহের বাইরে বেরিয়ে যাবে, ওর একটা প্যাসেজ দরকার, ও একটা ট্র্যাক দরকার যেটার মধ্যে দিয়েও বেরোবে। তো স্কিনেতে আমাদের ছোট ছোট পোর থাকে, যেখানে আমাদের লোমকূপ গুলো থাকে, সেখানে ছোট ছোট পোর থাকে আমাদের। ওই ছিদ্রগুলো দিয়ে কি হবে, ওই পাসপিরেশন বা সোয়েট এটা কিন্তু আস্তে আস্তে আমাদের বডি থেকে বেরিয়ে যাবে। আর একটা জিনিস থাকছে আমাদের বডিতে, হেয়ার ফলিক্যাল, মানে হেয়ার পিস, যেগুলো আমাদের বডির লোমকূপ গুলো আউটার লেয়ার থেকে কিন্তু তৈরি হয় না, তৈরি হয় মিডিল লেয়ার থেকে, যেটা হচ্ছে ডার্মিস লেয়ার। তাহলে ওই ডার্মিস লেয়ার থেকে ওই লোমকূপ বা হেয়ার পিস গুলো তৈরি হয়, যেগুলো which hair grow. Hair also plays an important role in temperature regulation. আচ্ছা, সোয়েট গ্ল্যান্ড এবং হেয়ার ফলিকেলসের একটা ভূমিকা হচ্ছে টেম্পারেচারকে রেগুলেশন করা, আমাদের বডির মধ্যে নর্মাল টেম্পারেচার রেগুলেট করে। একটা তো রেগুলেট করে আমাদের মাসেল, আমাদের বডির 80 থেকে 85% হিট জেনারেট হয়, নর্মাল হিট জেনারেট হয় আমাদের মাস্কুলার সিস্টেম থেকে, এবং আমাদের বডির এই ডার্মিস লেয়ারের সোয়েট গ্ল্যান্ড এবং হেয়ার ফলিকল বডির একটা টেম্পারেচারকে কন্ট্রোল করে। ঘামটা যখন আমাদের বডি থেকে বেরিয়ে যায় তখন কি হয়, আমাদের একটা স্বস্তি বোধ হয়, গরম হলো, এবার ঘামটা বেরিয়ে গেল, তখন যখন এয়ারের ফ্যানের হাওয়ায় আমরা বসি কি হয়, আমাদের বডি থেকে লিঙ্ক আপ শোষণ হয়, আমরা লিঙ্ক আপ করেছি, তখন আমাদের একটা কি স্বস্তি বোধ হয়, মানে ওই হাওয়াটা বেরিয়ে যাচ্ছে আমাদের বডি থেকে ঘাম হয়ে, তখন বডির একটা টেম্পারেচার রেগুলেট হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং হেয়ার ফলিকলসের মধ্যে দিয়ে। আর একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। একটু আগে যেটার কথা বলছিলাম, কি তৈরি করে, প্রডিউস সিবাম অয়েল, একটা অয়েল আমাদের স্কিনে তৈরি হয় যেটার নাম হচ্ছে সিবাম অয়েল। নর্মালি সিবাম অয়েল আমরা কখন বুঝতে পারবো, বিশেষ করে যাদের অয়েলি স্কিন, কিছুক্ষণ ছাড়া ছাড়া আমরা কি দেখি পুরো অয়েলি হয়ে যাচ্ছে মুখ, তাদের সিবাম অয়েল সিক্রেশন কিন্তু বেশি। এবং সিবাম অয়েল সিক্রেশন কিন্তু খারাপ নয়, কারণ এর সাথে অনেক আমাদের ডেড সেল বেরিয়ে যায়। এবার এই সিবাম অয়েল সিক্রেট হয় সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে। যদি আমাদের স্কিনের উপরিভাগে যে এপিডার্মিস লেয়ার আছে সেখানকার কেরাটিনোসাইট থেকে বেরোনো কেরাটিন এই উপরের লেয়ারটাকে ব্লক করে দেয়, তখন কিন্তু এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে বেরোনো সিবাম অয়েল, যেটা ডেড সেলকে রিমুভ করবে, সেটা কিন্তু প্রপারলি বেরোতে পারে না। তখনই ওই কেরাটিন অ্যাকুমুলেশন হতে থাকে স্কিনের উপরের দিকে, এবং সিবাম অয়েল থেকে বেরোনো ডেড সেলগুলো সেখানে আটকে যায়, তখনই সেখানে তৈরি হয় সিবেসিয়াস সিস্ট, যেটা খুব কমন একটা সিস্ট আমরা পাই বহু পেশেন্টের, সিবেসিয়াস সিস্ট। সিবেসিয়াস সিস্টের বিশেষত্ব কি বলেছিলাম, একটা সিবেসিয়াস হর্ন থাকে। নর্মাল বয়েলের সাথে আমরা সিবেসিয়াস সিস্টের কি করে তফাৎ বুঝবো, পাস ফর্মেশন তো বয়েলেও থাকবে, সিবেসিয়াস সিস্টেও থাকবে, পুঁজ থাকে। নর্মালি ডিফারেন্স যেটা বুঝবো, বয়েলের মুখে কিন্তু আমরা কি দেখি, পোড়ার একটা মুখটা লাল হয়, যেটা একটা গরম কম্প্রেস করলে সেখান থেকে পাসটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সিবেসিয়াস সিস্টের ক্ষেত্রে কি হয়, মুখে থাকে একটা কালো রঙের সিবেসিয়াস হর্ন, মুখের দিকটা একদম কালো কুচকুচে একটা সিবেসিয়াস হর্ন থাকে। এইটা হচ্ছে নর্মাল বয়েলের সাথে সিবেসিয়াস সিস্টের ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে, যেটা বয়েল কিন্তু একবার হলো সেটা রিকভার করলো,
কিন্তু সিবেসিয়াস সিস্ট কিন্তু যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় সেই একই জায়গায় বারবার সিবেসিয়াস সিস্ট ফর্ম হবে। ভালো হয়ে গেলেও 1-1.5 বছর পর আবার সেই জায়গায় তৈরি হবে, কারণ তার নর্মাল কেরাটিন লেয়ারটা সেখান থেকে সরছে না। পাঁচটা তার মেডিসিন বা অ্যান্টিবায়োটিকের মধ্যে দিয়ে বার করে দেওয়া হলো, কিন্তু কেরাটিন লেয়ারটাকে তার সরানো হলো না। হাফ ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হলো, ভালো হয়ে গেছে, কিন্তু 1-1.5 বছর পর আবার হবে। রিপিটেশনটা দেখা যায় প্রপার ট্রিটমেন্ট না হলে সিবেসিয়াস সিস্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসবো আচ্ছা, সিবেসিয়াস অয়েল যেটা, তার আরেকটা কাজ বলতে কিপ হেয়ার ফলিকলস ডাস্ট ফ্রম ব্যাকটেরিয়া, ফ্রি ফ্রম ডাস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। সিবেসিয়াস অয়েল কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস থেকে প্রোটেক্ট করছে। অ্যান্ড সিবাম অ্যান্ড সোয়েট মেক্স দ্য সারফেস থিন। আচ্ছা, সিবেসিয়াস সাবকিউটিনিয়াস লেয়ার। এবার 3 নম্বর যেটার নাম সেটা হচ্ছে হাইপোডার্মিক অর সাবকিউটিনিয়াস লেয়ার। Under the dermis is made up connective tissue and fat. কিছু কানেকটিভ টিস্যু মানে সংযোগ রক্ষাকারী টিস্যু, সেটাগুলোকে আমরা বলবো কানেকটিভ টিস্যু অ্যান্ড ফ্যাট। এগুলো অ্যাকুমুলেশন হয় আমাদের একদম ইনার লেয়ার, সেটা হচ্ছে সাবকিউটিনিয়াস লেয়ার বা হাইপোডার্মিস লেয়ার, সেখানে থাকে। তাহলে মেইনলি গ্ল্যান্ড গুলো থাকে, কিন্তু গ্ল্যান্ড এবং সেল গুলো থাকে আউটার লেয়ার এবং মিডিল লেয়ারে, এবং একদম ইনার লেয়ারে অনলি ওই ফ্যাট আর টিস্যু থাকে, আর কিছু থাকে না। এবার আসবো আমরা ফাংশন অফ স্কিন। প্রোভাইড আ প্রোটেক্টিভ ব্যারিয়ার এগেইনস্ট মেকানিক্যাল, থার্মাল, ফিজিক্যাল অ্যান্ড হ্যাজার্ড সাবস্টেন্সেস। ফার্স্ট স্কিন যেহেতু আমাদের বডির আউটার লেয়ার, সে কি করবে, বডিকে প্রোটেক্টিভ একটা ব্যারিয়ার হিসেবে কাজ করাবে। মেকানিক্যাল হোক, থার্মাল হোক, থার্মাল মানে টেম্পারেচারের ব্যাপার হোক, একবার ঠান্ডা লাগা, গরম লাগা, কি হয় শীত পড়লে আমাদের লোমকূপ গুলো কি হয়, সোজা হয়ে যায়, তার মানে কি সে বডি চেষ্টা করে সেই জায়গাটাকে প্রোটেক্ট করার। থার্মাল রিয়াকশনটার এগেনস্টে বডিকে ভাইটাল একটা ফোর্স দেওয়ার। আর ফিজিক্যাল ইনজুরি, কোনো আঘাত এসে ফার্স্ট আমাদের স্কিনেতে লাগছে, কোথাও ওটা কেটে গেছে, ফার্স্ট আমাদের স্কিনের ওপরের লেয়ারটা ড্যামেজ হচ্ছে, মিডিল লেয়ারটা ড্যামেজ হচ্ছে, ইনার লেয়ারে পৌঁছাতে তার সময় লাগবে। অ্যান্ড হ্যাজার্ড সাবস্টেন্সেস, যেমন ইউভি রের ব্যাপারটা বললাম, আউটার লেয়ার সেটাকে দেখছে, যে আমাদের মেলানোসাইটস যে ব্যাপারটা, মেলানিন সিক্রেশন করছে, এগুলো আউটার লেয়ারে থাকছে। তো যে কোনো রকম হ্যাজার্ড থেকে আমাদের স্কিনকে রক্ষা করার চেষ্টা করছে, স্কিন বডিকে রক্ষা করার চেষ্টা করছে। আচ্ছা, প্রিভেন্ট লস অফ ময়েশ্চার। লস অফ ময়েশ্চার, আমাদের বডির ময়েশ্চার যাতে লস না হয়, আর্দ্রতা, সেটাকে দেখার চেষ্টা করছে। রিডিউস হার্মফুল এফেক্টস অফ ইউভি রেডিয়েশন, আলট্রাভায়োলেট রে থেকে আমাদের বডিকে ডাইরেক্টলি ভেতরের পার্ট থেকে রক্ষা করছে। স্কিন প্রথমে মেলানিন দিয়ে আটকানোর চেষ্টা করছে ইউভি রের বাজে দিকটাকে। হেল্প রেগুলেট টেম্পারেচার কন্ট্রোল, মানে টেম্পারেচার কন্ট্রোলে সাহায্য করছে। অ্যান্ড ইমিউন অর্গ্যান টু ডিটেক্ট ইনফেকশন আসার আগে সেটাকে ওই সিবাম অয়েল যেটা আছে সে তার এগেনস্টে খানিকটা ফাইট করতে পারে ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে। আর প্রোডাকশন অফ ভিটামিন ডি, আমাদের স্কিন তো আমরা সবাই জানি সূর্যের সাথে একটা কন্ট্রাকশনে যায়, গিয়ে আমাদের স্কিনের ভিটামিন ডি তৈরি করে। ইউভি রেটা কিন্তু আমাদের বডির পক্ষে ক্ষতিকর, কিন্তু হালকা যে সানলাইটের আলোটা সেখান থেকে কিন্তু আমাদের তৈরি হচ্ছে ভিটামিন ডি আমাদের বডিতে। তাহলে আমরা চেষ্টা করব যখন প্রচন্ড সূর্যের তাপ, সেই তাপটাকে অ্যাভয়েড করতে। নর্মাল সকালের মর্নিং যেটা, সেটা গায়ে একটু লাগালে কিন্তু আমাদের ভিটামিন ডি ফর্মেশনটা ভালো হয়। আচ্ছা, প্রোভাইড স্কিন কালার। আচ্ছা, এইটা আগে দেখিয়ে নিই একটু লেয়ার গুলো স্কিনের আমাদের। এই যে এপিডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার, সাবকিউটিনিয়াস লেয়ার, 3টে লেয়ার স্কিনের। প্রোভাইড স্কিন কালার। আচ্ছা, epidermis contains melanin in it, the pigment that gives skin its own, মানে এই মেলানিন
থাকছে এপিডার্মিস লেয়ারে সেটাই আমাদের স্কিনের কালারকে ডিটারমিনেশন করছে। The amount of melanin you have determined the color of skin. স্কিনের কালার কি হবে, হেয়ারের কালার কি হবে, আইয়ের কালার কি হবে, পুরোটাই ডিপেন্ড করছে মেলানিনের উপর। People who make more melanin have darker skin. যাদের মেলানিন বেশি তাদের একটু ডার্কিশ হবে স্কিনের কালার, and may tan more quickly. তাদের ট্যান তাড়াতাড়ি পড়ে যাবে। বডিতে যত মেলানিন বেশি হবে তত তার ট্যান ফরমেশন স্কিনেতে বেশি হবে। মেলানিন কম থাকলে ট্যান কম হবে এবং ফেয়ার কমপ্লেক্সন হবে। আচ্ছা, এইটা গেল আমাদের স্কিন তিনটে লেয়ার এবং তার কাজ। তাহলে আমাদের তিনটে অর্গান বলে দিয়ে এলাম, একটা হচ্ছে আই, ইয়ার, স্কিন। এবার আমাদের কি বাকি আছে, আমাদের বাকি আছে টাং আর নোজ। এবারে চলে আসি সরাসরি আমাদের টাং। টাং মানে আমরা জানি আমাদের জিহ্বা। টাঙের চারটে মাসল, প্যালাটোগ্লসাস, স্টাইলোগ্লসাস, হায়ালোগ্লসাস আর জিনিওগ্লসাস। টাঙের মাসেলস গুলো আমরা পড়েছি কিন্তু আগে, এবং বলেছিলাম চারটে মাসেলস আমাদের মুখস্থ করতে হবে। এবং টাংকে কে কে নার্ভ সাপ্লাই করে, টাঙের যে দুটো পার্ট আছে আমাদের, কি অ্যান্টেরিয়ার 2/3 এবং পোস্টেরিয়ার 1/3। টাঙের যে দুটো ভাগ, সামনের দিকের 1/3 2/3 পোর্শন এবং পিছনের দিকের 1/3 পোর্শন, এটাতে কোন কোন নার্ভ আমাদের টাংকে সাপ্লাই করে। আমরা যখন নার্ভাস সিস্টেমে 12টা ক্রেনিয়াল নার্ভের নাম পড়েছিলাম, সেই ক্রেনিয়াল নার্ভের মধ্যে কিছু ছিল মোটর, কিছু ছিল সেন্সারি এবং কিছু ছিল বোথ মোটর এবং সেন্সারি। এর মধ্যে কিন্তু আমরা জেনেছিলাম যে কোন কোন নার্ভ আমাদের বডির কোন জায়গায় নার্ভ সাপ্লাই করে, ক্রেনিয়াল নার্ভ। তো টাঙেরও নার্ভ সাপ্লাই আমরা পড়েছি, একটু খুলবেন সেই নোটটা, ওখানে সব লেখা আছে। এবারে আমরা জানবো সেন্স অর্গান যে টাং আমাদের, সেগুলোর কিছু পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। টাং ইজ আ মাস্কুলার অর্গান। জিনিওগ্লসাস, স্টাইলোগ্লসাস, প্যালাটোগ্লসাস, হায়ালোগ্লসাস, চারটে মাসেল, মাস্কুলার অর্গান। ইন ইয়োর মাউথ দ্যাট রেস্ট অন দ্য ফ্লোর অফ দ্য মাউথ। আমাদের মুখের ওরাল ক্যাভিটি যেটা, ফ্লোর অফ দ্য মাউথ, মুখের একদম ফ্লোরেতে অবস্থিত আমাদের জিভ। Lingual forenum of tongue is a small fold of mucous membrane extending from the floor of mouth to the midline under the side of the tongue. Lingual forenum. এখানে যেগুলো দেখানো আছে আমি সেগুলোই দেখাতে পারবো এখানে। এই যে ফোর ফোর দেখাতে পারছি না, আমি নেই এটা। আচ্ছা, an inverted V-shaped group called sulcus terminalis divided the tongue into anterior oral part and posterior pharyngeal part. টাঙের দুটো পার্ট কি কি, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার ওরাল পার্ট, যেটা হচ্ছে 2/3 পোর্শন জিভের, আর একটা হচ্ছে পোস্টেরিয়ার ফ্যালেঞ্জিয়াল পার্ট। ফ্যালেঞ্জিয়াল কেন বলা হচ্ছে, যেটা ফ্যারিংসে কানেক্ট করেছে আমাদের গলার, তাহলে ওইটা হচ্ছে 1/3 পোর্শন। টাংসের যে দুটো পার্ট আছে এইটাকে ডিভাইড করেছে কে, সালকাস টার্মিনালিস ডিভাইডেড দ্য টাং ইন্টু অ্যান্টেরিয়ার ওরাল পার্ট অ্যান্ড পোস্টেরিয়ার ফ্যালেঞ্জিয়াল পার্ট।
এই জায়গাটা হয়েছে সালকাস টার্মিনালিস। টার্মিনাল সালকাস বলে যেটা লেখা আছে এটারই নাম সালকাস টার্মিনালিস। এই যে দেখতে পাচ্ছি একটা ডিভিশন তৈরি করেছে। কোন ডিভিশন? এই সামনের দিকের ডিভিশনটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র টাং, আর পিছন দিকটা হচ্ছে পোস্টেরিয়র ফ্যালেঞ্জিয়াল টাং। এটা হচ্ছে 2/3, 2/3, এটা হচ্ছে 1/3। ডিভাইড করলো কে? সালকাস টার্মিনালিস। নেক্সট আমরা জানবো খেলবি না The two arms of the sulcus terminalis meet at the median pit called foramen cecum. একটা মিডিয়াল পিটে গিয়ে যুক্ত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে ফোরামেন সিকাম। এই যে ফোরামেন সিকাম, এটা মিডিল পিটে গিয়ে যুক্ত হয়েছে এই জায়গাটা, এটার নাম হচ্ছে ফোরামেন সিকাম। এগুলো ছবিতে যতটা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। এবার আসবো আমাদের টাঙের প্যাপিলি সম্পর্কে। প্যাপিলি মানে আমরা স্বাদ কোরক বলতে পারি, আমাদের জিভের কোন জায়গায় থাকে এবং বিভিন্ন ধরনের স্বাদ অনুভব করতে আমাদের সাহায্য করে ছোট ছোট প্যাপিলি লাইক। আচ্ছা, টাং হ্যাজ 4 টাইপস অফ প্যাপিলি। 4 ধরনের প্যাপিলি আছে। একটার নাম হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি, 2 নম্বর হচ্ছে ফলেট প্যাপিলি, 3 হচ্ছে ফাঙ্গিফ্রম প্যাপিলি এবং 4 হচ্ছে ফিলিফ্রম প্যাপিলি। 4টে নাম আমি আরেকবার বলছি, সার্কামভ্যালেট, ফলেট, ফাঙ্গিফ্রম, ফিলিফ্রম। এগুলো একটা একটা করে এবার আমরা জানবো যে প্যাপিলি গুলো কোথায় থাকে একবার দেখে নিই। এই জায়গাগুলোয় থাকে আমাদের প্যাপিলি। এই যে অ্যান্টেরিয়র 2/3 যে পোর্শনটা এই জায়গাটায় আছে সার্কামভ্যালেট, ফলেট, ভ্যালেট, ফিলিফ্রম। সার্কামভ্যালেট হচ্ছে লার্জ টাইপ অফ প্যাপিলি। 4 ধরনের মধ্যে সব থেকে বড় টাইপ অফ প্যাপিলি সাইজে, সেটার নাম হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি। আর 8 to 12 ইন নাম্বার, সংখ্যায় থাকে 8 থেকে 12টা। একদম এদের লিমিটেড কিছু প্যাপিলি আছে, কিছু আনলিমিটেড আছে। সার্কামভ্যালেট একটা লিমিটেড প্যাপিলির মধ্যে পড়ে, যেটা একটু লার্জার সাইজ, সব থেকে বড়, এবং এটা সংখ্যায় থাকে 8 to 12 ইন নাম্বার। They carry taste bud. Their taste bud carry করে। সেকেন্ড হচ্ছে ফলেট প্যাপিলি। ফলেট কোন জায়গাটায় আছে? এই যে হচ্ছে ফলেট, সাইডে সাইডে আছে। ভ্যালেটটা হচ্ছে সার্কামভ্যালেট, শর্টে লেখা আছে ভ্যালেট, পুরো নাম সার্কামভ্যালেট। এই জিভের সাইডে সাইডে যেটা আছে সেটার নাম হচ্ছে ফলেট প্যাপিলি। 2 সাইডেই থাকে, ডান দিকেও থাকে বাঁ দিকেও থাকে। ফলেট প্যাপিলি কোনটা? 3 to 4 small folds on the side of the back, টাঙের ব্যাক সাইডে থাকে। They carry taste bud, এটাও আমাদের টেস্টকে ক্যারি করে। থার্ড হচ্ছে ফাঙ্গিফ্রম প্যাপিলি। ফাঙ্গিফ্রম প্যাপিলি কি? লোকেটেড অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সারফেস অফ টাং। কোথায় থাকে? সামনের দিকে, অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সারফেস। ল্যাটারাল মানে আড়াআড়ি। এগুলো অ্যানাটমির নাম। ল্যাটারাল মানে আড়াআড়ি, অ্যান্টেরিয়র সামনে, পোস্টেরিয়র পিছনে। তাহলে ল্যাটারাল সারফেস মানে জিভের আড়াআড়ি ভাবে থাকে। দে ডু নট ক্যারি টেস্ট বাড, এটা কিন্তু আমাদের কোন রকম টেস্ট বাড ক্যারি করে না। তাহলে ফাঙ্গিফ্রম প্যাপিলি কোন রকম টেস্ট বাড ক্যারি করে না। ফিলিফ্রম প্যাপিলি কি? These are the smallest and most numerous in number. এই যে দেখতে পাচ্ছি ফিলিফ্রম, একদম অসংখ্য সংখ্যায় আছে, নিউমারাস, প্রচুর। জিভের মিডিল পোর্শনে ছড়িয়ে ছিটিয়ে আছে ফিলিফ্রম প্যাপিলি, নিউমারাস ইন নাম্বার। দিস আর দ্য স্মলেস্ট, সব থেকে ছোট
প্যাপিলির নাম হচ্ছে ফিলিফ্রম, সব থেকে বড় প্যাপিলির নাম হচ্ছে সার্কামভ্যালেন্ট and most numerous in number. They are located all over the surface of the tongue. জিভের সমস্ত সারফেস জুড়ে আছে, মেনলি বেশি থাকে জিভের মিডিল পোর্শনটা, and do not carry taste buds. তাহলে ফিলিফ্রম প্যাপিলি এবং ফাঙ্গিফ্রম প্যাপিলি কোনো রকম টেস্ট বাড ক্যারি করে না। এবারে আসবো, হিউম্যান টাং হ্যাজ স্পেসিফিক টেস্ট arises to perceive sweet, sour, salt, bitter. আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের স্কিনের টেস্ট আমরা কত রকম জানি। আমাদের জিভের স্বাদ একটা হচ্ছে সুইট, একটা হচ্ছে সাওয়ার। সুইট মানে মিষ্টি, সাওয়ার মানে কি টক, সল্ট, সল্ট মানে নোনতা, আর বিটার, বিটার মানে তেঁতো। আমাদের চার ধরনের স্বাদ হয়, একটা হচ্ছে সুইট, একটা হচ্ছে সাওয়ার, একটা হচ্ছে সল্ট, একটা হচ্ছে বিটার। তাহলে আর একটা প্রশ্ন হবে যে কি তাহলে ঝালটা কি কোনো স্বাদ নয়? আমাদের তো ঝালও লাগে জিভেতে। চার ধরনের স্বাদের কথা জানলাম, ঝালটা কি তাহলে কোনো স্বাদের মধ্যে পড়ছে না? না, অ্যাজ পার মেডিকেল ঝালকে বা পাঞ্জেন্টকে কোনো স্বাদ বা টেস্টের মধ্যে ধরা হয় না। কেন ধরা হয় না সেটা বলি। চিনি টেস্ট বা কোনো পাঞ্জেন্ট টেস্ট ডিটারমিনেশন করে কোনো স্বাদ করুক নয়। কে ডিটারমিনেশন করে? নার্ভ। আমাদের যে ক্রেনিয়াল নার্ভ আছে যেগুলো আমাদের টাংকে নার্ভ সাপ্লাই, পাঞ্জেন্ট বা চিলিকে ডিটারমিনেশন করে না। তাহলে কি সেন্সেশন তৈরি হয় আমাদের এই নার্ভ থেকে? নার্ভ থেকে আমাদের স্কিনের যখন কোনো পাঞ্জেন্ট সেন্সেশন যায় তখন কিন্তু দুটো জিনিস ডিটারমিনেশন করতে পারে নার্ভ। একটা হচ্ছে পেন সেন্সেশন, আর একটা হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সেশন। যখন ঝাল লাগে আমাদের যে কষ্টটা হয় আমাদের ব্রেনেতে যায় থ্রু নার্ভ। কষ্ট হয় না আমাদের? আমাদের মিষ্টি খেলে বা টক খেলে কি হয়, আমাদের সেই পরিমাণ কষ্ট ফিল করি না যে পরিমাণ আমাদের ঝাল লাগলে হয়। কেন? এটা নার্ভের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, যেটা আমাদের ব্রেনকে পাঠায়। তাহলে চিনিকে বা পাঞ্জেন্টকে আমরা টেস্ট বা স্বাদ কোরকের মধ্যে কিন্তু ফেলবো না। হিউম্যান টেস্টকে আমরা চারটে পার্টে ভাগ করব, একটা হচ্ছে সুইট, সাওয়ার, সল্ট, বিটার। এবার আমাদের জিভের কোন জায়গায় কোন টেস্টটা থাকে? একদম জিভের ডগার দিকে যেটা থাকে সেটা হচ্ছে সুইট, সামনের দিকে। একদম ফ্যালেঞ্জিয়াল মানে সুইট কিন্তু তাহলে আমাদের অ্যান্টেরিয়ার পার্টে থাকছে, আর পোস্টেরিয়ার পার্টের দিকে থাকছে আমাদের বিটার, তেতো, যেটা পোস্টেরিয়ার ফ্যালেঞ্জিয়াল পার্ট। সাওয়ার থাকে বিটারের সাইডে, দুটো সাইডে থাকে, একটু ভেতরের দিকে পোস্টেরিয়ার পার্টের দিকে থাকে সাওয়ার, এবং অ্যান্টেরিয়ার পার্টের দিকে থাকে সল্ট। ঠিক এইভাবে সাজানো থাকে। জিভের সামনের দিকে সুইট, একদম এন্ডের দিকে থাকে বিটার, তার দু সাইডে থাকে সাওয়ার, আর দু সাইডে থাকে সল্টি। আর বাকি চিলি টেস্ট ডিটারমিনেশন করে নার্ভ আমাদের। আচ্ছা, আর কি আছে আমাদের? টাং, জিভের কি কি কাজ আছে? ফার্স্ট একটা হচ্ছে ম্যাস্টিকেশন। ম্যাস্টিকেশন মানে চুইং। আমরা যখন খাবার খাচ্ছি শুধু যে আমরা দাঁত দিয়ে চিবোচ্ছি তা নয়, কিন্তু আমাদের জিভেরও সেখানে ভূমিকা আছে। আর ডিগ্লুটেশন মানে সোয়ালোইং, কোনো কিছু ঘিরতে সাহায্য করা, সেটা হচ্ছে টাং। আর একটা হচ্ছে স্পিচ। আমরা যে কথা বলছি অলওয়েজ কিন্তু আমাদের জিভের মুভমেন্ট হচ্ছে স্পিচ। যদি কারো নার্ভাস প্যারালাইসিস থাকে জিভের বা মাসেলস প্যারালাইসিস থাকে, সে তো জিভ মুভ করতেই পারবে না, সে খেতেও পারবে না, কথাও বলতে পারবে না, তার কথা জড়িয়ে যাবে। অনেক সময় সেরিব্রাল অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, ব্রেনের যখন ড্যামেজ হয় বা ব্লাড ক্লট হয়, টাংকে সাপ্লাই করে যে যে ক্রেনিয়াল নার্ভ, সেই নার্ভের যদি ড্যামেজ তৈরি হয় তাহলে
টাং কিন্তু তার প্রপার ফাংশনটা হারাবে, তার কথা জড়িয়ে যাবে, কথা বলতে পারবে না, খাবার মুখে দিলে মুখ থেকে পড়ে যাবে, কারণ তার নার্ভটাই তো অ্যাক্টিভ নয় সেখানে। ঠিক নার্ভাস যেমন প্যারালাইসিস হয় তেমনি মাসেলস প্যারালাইসিসও হয়। যে 4টে মাসেলসের নাম আমরা পড়লাম, স্টাইলোগ্লসাস, গেনিওগ্লসাস, প্যালাটোগ্লসাস এবং হায়ালোগ্লসাস, এই মাসেলস প্যারালাইসিস থাকলেও কিন্তু টাঙের কার্যকারিতা নষ্ট হয়। স্পিচ থেরাপি একটা আমরা জানি, আমাদের জিভকে সড়গড় করা, কথা বলানো, সেটা যে কারণের জন্যই তার স্পিচের সমস্যা হোক না কেন, সেটা মাসেলসের জন্য হোক, নার্ভের জন্য হোক, স্পিচ থেরাপি তাকে করানো হয়, স্পিচে হেল্প করলো। আর টেস্ট সেন্সেশন, যেটা বললাম আমাদের স্বাদকে অনুভব করায় কে, আমাদের জিভ। তাহলে ম্যাস্টিকেশন, ডিগ্লুটেশন, স্পিচ, টেস্ট, 4টে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টাঙের ফাংশন। সেন্স অর্গান আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমাদের নোজ, নাক। আচ্ছা, নোজ আমরা সবাই জানি কি করি, নোজ দিয়ে আমরা আমাদের স্মেল সেন্সেশন, গন্ধ অনুভব করি, যেটাকে বলা হয় অলফ্যাকশন। অলফ্যাকশন হচ্ছে মেডিকেল টার্ম, আর আমরা নর্মালি বলি স্মেল সেন্সেশন, ঘ্রাণ আমাদের। আচ্ছা, এখানে কি হচ্ছে, আমাদের নোজকে প্রথমত আমরা দুটো পার্টিতে ভাগ করছি, একটা হচ্ছে এক্সটার্নাল নোজ, একটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি। বাইরের দিকে নোজ, আর একটা হচ্ছে ভিতরের দিকে ক্যাভিটি। ক্যাভিটি মানে ভেতরের দিকটা, গহ্বরের দিকটা। এক্সটার্নাল নোজের দুটো পার্ট, একটা হচ্ছে আপার টুথার্ড বনি পোর্শন, যেখানে আমাদের হাড়টা আছে, অস্থিটা আছে, ন্যাসাল বোন যেখানে আছে, আপার টুথার্ড বনি পোর্শন। আর একটা হচ্ছে লোয়ার টুথার্ড কার্টিলেজিনিয়াস পোর্শন। কার্টিলেজিনিয়াস মানে তরুণাস্থি, যেটা বোন, দুটো বোনসকে কানেক্ট করে রেখেছে আমাদের, তরুণাস্থি, সেটা হচ্ছে কার্টিলেজ। তাহলে আপার 1/3 বনি পোর্শন এবং লোয়ার 2/3 কার্টিলেজিনিয়াস পোর্শন কিসের মধ্যে পড়লো, এক্সটার্নাল নোজের মধ্যে পড়লো। এবার আসবো ন্যাসাল ক্যাভিটি। ন্যাসাল ক্যাভিটির মধ্যে আমাদের 3টে পার্ট, একটা হচ্ছে রাইট ন্যাসাল ক্যাভিটি, একটা হচ্ছে লেফট ন্যাসাল ক্যাভিটি। এবং রাইট ন্যাসাল ক্যাভিটি এবং লেফট ন্যাসাল ক্যাভিটিকে আমাদের আলাদা করেছে যে পার্টটা, সেটার নাম হচ্ছে ন্যাসাল সেপ্টাম। সেপ্টাম মানে যেটা সেপারেট করেছে দুটো পার্টকে, রাইট ন্যাসাল ক্যাভিটি এবং লেফট ন্যাসাল ক্যাভিটিকে আলাদা করেছে আমাদের ন্যাসাল septum. The bony part of the external nose form of two rectangular bones. দুটো বোনস নিয়ে থাকে, যে ন্যাসাল বোনস এর দুটো নাম আমরা পড়েছিলাম। দুটো ন্যাসাল বোন আছে আমাদের ফেস বোনের মধ্যে, স্কাল বোন আর ফেস বোন যে ভাগ করেছিলাম আমরা ক্রেনিয়ামের মধ্যে অস্টিওলজিতে, সেই ন্যাসাল বোন থাকে দুটো, দু সাইডে দুটো। তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপের, এটা হচ্ছে দুটো ন্যাসাল বোন। আর কার্টিলেজিনিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল নোজ ফর্ম আপার ল্যাটারাল কার্টিলেজ। কি কি তরুণাস্থি থাকে বলা হচ্ছে, আপার ল্যাটারাল কার্টিলেজ, লোয়ার ল্যাটারাল কার্টিলেজ, কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ আর ন্যাসাল সেপ্টাম, কার্টিলেজ অফ ন্যাসাল সেপ্টাম। তাহলে 3 ধরনের কার্টিলেজ নিয়ে কিন্তু আমাদের এই কার্টিলেজিনিয়াস পার্টটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসবো আমাদের
the nasal cavity divided into equal halves of nasal septum. নাকের মাঝখানে আমাদের একটা nasal septum আছে, যেটা দুটো ইকুয়াল পার্টেতে ভাগ করছে ক্যাভিটিকে, একটা রাইট এবং একটা লেফট। এখানে কিন্তু nasal septum অনেকের বাঁকা থাকে। আমরা অনেকের দেখতে পাই, বহু পেশেন্টের ক্ষেত্রে nasal septum আমরা কিভাবে দেখি, আমরা নাকের উপরের পোর্শনটাকে যদি টেনে তুলে ধরি এবং এখানে একটা টর্চ লাইট ফেলি, আমরা দেখবো যে সেপ্টামটা নাকের আছে অনেকের বাঁকা, কারোর রাইটের দিকে একটু চেপে আছে, কারোর লেফটের দিকে একটু চেপে আছে। ন্যাসাল সেপ্টাম যদি কারোর ইকুয়াল না থাকে, মানে বাঁকা থাকে, দুটোকে যদি সমান পাটে ভাগ না করতে পারে, সেখানে কিন্তু ন্যাসাল কনজেশন তৈরি হয়। কনজেশন মানে ব্লকেজ তৈরি হয়। এবার ব্লকেজ যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের অক্সিজেন কম ঢুকবে, ব্রেনেতে অক্সিজেন কম যাবে, সেই পেশেন্টের একটা নাক ডাকার সমস্যা তৈরি হয় ন্যাসাল সেপ্টাম বাঁকা থাকলে। আর একটা হয় পলিপ যদি থাকে, ন্যাসাল সেপ্টামের উপরে একটা ব্লকেজ থাকে উঁচু মতো পলিপ, সেটাকে বলে ন্যাসাল পলিপ। সেই ন্যাসাল পলিপের ক্ষেত্রেও অক্সিজেন সাপ্লাই আমাদের কম হয়, ব্রেনে অক্সিজেন কম যায়। তাহলে ন্যাসাল সেপ্টাম আর ন্যাসাল পলিপ কিন্তু দুটো আলাদা আলাদা ডিজিজ। একটা হচ্ছে নাকের যেটা দুটো সেপ্টামকে নর্মালি আলাদা করতে, সমান ইকুয়ালি আলাদা করতে পারছে না, যার জন্য অক্সিজেন কম ঢুকছে। আর একটা হচ্ছে পলিপ বা একটা ব্লকেজ তৈরি হয়, যার জন্য অক্সিজেন কম যায়। এই পলিপ এবং ন্যাসাল সেপ্টাম বাঁকা, এটা দুটোর জন্যই কিন্তু অক্সিজেন সাপ্লাই ব্রেনে কম যায় এবং তার জন্য নাক ডাকার সমস্যা তৈরি হয়। এই ধরনের পেশেন্টের কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ডায়াগনোসিস করা। The nasal cavity communicates posterior to the nasopharynx, যেটা আমাদের একদম nasopharynx, pharynx এর সাথে যেটা বললাম নাক কান গলা আমাদের কানেক্টেড, nasal এর সাথে একদম pharynx কে কানেক্ট করছে। Each cavity have floor, roof, lateral wall and medial wall. কিছু ওয়াল থাকছে, রুফ, ওয়াল এগুলো থাকছে। আচ্ছা, কয়েকটা সাইনাসের কথা বলবো আমাদের। ন্যাসাল সাইনাস, প্যারান্যাসাল সাইনাস, এগুলো সাইনোসাইটিস আমরা বলি, খুব ইম্পর্টেন্ট এগুলো। সাইনাস তো কেস তো আছেই নর্মালি। তো তার আগে ন্যাসাল সম্পর্কে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, একটা হচ্ছে অলফ্যাকশন বললাম, যেটা স্মেল সেন্সেশন। এই এরিয়াটা কি রিসিভ করছে? আমাদের ঘ্রাণকে রিসিভ করছে, অলফ্যাকশন। আচ্ছা, এরিয়া ফর অলফ্যাকশন, যেটা অলফ্যাকশনের জন্য ডিটারমিনেশন করা আছে, এখানে কি থাকছে? একটা অলফ্যাক্টরি মিউকাস মেমব্রেন থাকে। একদম সহজভাবে গল্পের মতো করে বলি, আমরা এনভায়রনমেন্ট থেকে একটা স্মেল আমাদের এলো নাকেতে, ঠিক যেভাবে ফিজিওলজি অফ আই পড়লাম, ফিজিওলজি অফ হিয়ারিং পড়লাম, কিভাবে দেখতে পাই, কিভাবে শুনতে পাই, এভাবে ঘ্রাণ কিভাবে আমরা অনুভব করতে পারি। এনভায়রনমেন্ট থেকে যখন একটা স্মেল সেন্সেশন আমাদের নাকেতে এলো, তখন কি হয়, নাকের ভিতরে আমাদের কিছু অলফ্যাক্টরি মিউকাস মেমব্রেন থাকে। মিউকাস মেমব্রেন, মিউকাসের পর্দা থাকে। সেগুলো কালারটা হচ্ছে ইয়েলোইশ ইন কালার। ইয়েলোইশ ইন কালার। এবার ওই মিউকাস মেমব্রেন গুলো, তার মধ্যে কিছু রিসেপ্টর থাকে। রিসেপ্টর মানে যেগুলো রিসিভ করে, সেগুলোকে বলে রিসেপ্টর। সেগুলো কতগুলো থাকে? 10 to 20 মিলিয়ন ইন নাম্বার। এক একটা সাইডে 10 থেকে 20 মিলিয়ন রিসেপ্টর থাকে। তাহলে এনভায়রনমেন্ট থেকে স্মেল এলো, নাকের মিউকাস মেমব্রেনে ঢুকলো, মিউকাস মেমব্রেনের মধ্যে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর ওগুলোকে রিসিভ করলো। এবার কি হয়, এবার রিসেপ্টর গুলো যখন ওই স্মেল সেন্সেশনকে রিসিভ করলো,
তখন সেখান থেকে কিছু সিক্রেশন তৈরি হতে শুরু করে, কিছু সিক্রেট করতে শুরু করে। যখন সিক্রেশন তৈরি হয় তখন ওই রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হয়ে যায় পুরোপুরি, এবং অ্যাক্টিভেট যখন হয় তখন আমাদের যে অলফ্যাক্টরি নার্ভ আছে নাকের মধ্যে, সেই অলফ্যাক্টরি নার্ভ ওই স্মেল সেন্সেশনটাকে আমাদের ব্রেনেতে পৌঁছে দেয়। মানে কি দাঁড়ালো জিনিসটা, এনভায়রনমেন্ট থেকে একটা স্মেল এলো, সেটা নাকের মধ্যে উপস্থিত মিউকাস মেমব্রেন আছে সেগুলোকে রিসিভ করলো, তার মধ্যে থাকা রিসেপ্টর গুলো সেগুলোকে রিসিভ করলো, এবং রিসেপ্টর গুলো সেখান থেকে কিছু সিক্রেশন স্টার্ট করলো এবং অ্যাক্টিভেট হলো। এবার কি হয়, ওই সিক্রেশন গুলোকে যখন অ্যাক্টিভেট হয়ে গেল সেইটাকে আমাদের অলফ্যাক্টরি নার্ভ ব্রেনেতে পৌঁছে দিল, এবং নার্ভ ব্রেন থেকে আবার সিগন্যাল দিল, তখন আমরা সেই স্মেল সেন্সেশনটাকে পেলাম। এটা হচ্ছে ফিজিওলজি অফ অলফ্যাকশন বা স্মেল। এবার আমাদের নর্মালি এই যে অলফ্যাক্টরি নার্ভ ব্রেনেতে নিয়ে গেল, এটা কোন জায়গায় কানেক্টেড থাকে, আমাদের নোজ ব্রেন বা রাইনসেফালন, নাকে মাথার একটা পার্ট নোজ ব্রেন বা রাইনসেফালন, সেই পার্টটার সাথে কানেক্টেড থাকে এই অডিটরি নার্ভটা। এবার খুব নর্মালি যদি আমরা চিন্তা করি, আমাদের মানুষদের থেকে কিন্তু অ্যানিমালসদের ঘ্রাণ শক্তি খুব প্রবল। বিশেষ করে আমরা সবাই জানি কুকুরের ক্ষেত্রে কি হয়, ঘ্রাণ শক্তি একদম তীব্র প্রবল। কেন? কারণ হচ্ছে ওই কুকুরের যে ব্রেনেতে রাইনসেফালন বা নোজ ব্রেন পার্টটা আছে সেটা মানুষের থেকে সাইজে অনেকটা বড় হয়, যার জন্য মানুষের থেকে ওদের ঘ্রাণ শক্তি অনেক অনেক টাইম হাই হয়। মানে একটা বহুদিন আগে স্মেলও তারা কিন্তু ডিটারমিনেশন করে দেবে সে কোথায় আছে এখন, যার জন্য আমাদের ডগকে কাজে লাগানো হয়, কোনো কিছু ক্রিমিনাল ডিটারমিনেশনের জন্য ডগকে কাজে লাগানো হয়, তাহলে ওদের নোজ ব্রেনটা অনেক বড় থাকে। আচ্ছা, এবার আর একটা ছোট জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাবনর্মাল স্মেল সম্পর্কে। প্রথম কথা হচ্ছে কয়েকটা মেডিকেল টার্ম বলবো, নিজেদের সুবিধার্থের জন্য লিখে রাখতে পারেন, এগুলো আমরা রিপোর্ট দেখতে গেলে এই টার্মগুলো পাই। একটা হচ্ছে অ্যানোসমিয়া, ANOSMIA, অ্যানোসমিয়া। অ্যানোসমিয়া মানে অ্যাবসেন্স অফ মেল সেন্সেশন, কোন রকম স্মেল সেন্সেশনই সে পাচ্ছে না, তার নাকে কোনো গন্ধ এসে পৌঁছাচ্ছেই না, সেই টার্মটাকে আমরা মেডিকেল টার্মে কি বলবো, অ্যানোসমিয়া। যেমন করোনার সময় আমাদের কি হচ্ছিল, যাদের করোনা হয়েছিল তারা বুঝতে পারবে যে কোনো রকম স্মেল সেন্সেশন তারা অনুভব করতে পারছে না, একটা ব্লকেজ তৈরি হয়ে গিয়েছিল, ওই টার্মটাকে বলা হচ্ছিল অ্যানোসমিয়া। আর একটা হচ্ছে কি হাইপসমিয়া, HYPOSMIA, হাইপসমিয়া কি, ডিক্রিজ অলফ্যাক্টরি সেন্সেশন, গন্ধ পাচ্ছে একদম কমে গেছে তার। মেনলি কি হয়, আমাদের সর্দি হলে কি হয়, নাকের আমাদের গন্ধ অনুভব করার ক্ষমতা কমে যায়। কেন হয়, মিউকাস মেমব্রেন গুলো ব্লকেজ হতে থাকে, যেটা গন্ধকে রিসিভ করবে সেইটা আস্তে আস্তে ব্লকেজ হতে থাকে, ওই সর্দির জন্য ওটা ব্লক হয়ে যায় আমাদের, ওইটা হচ্ছে হাইপসমিয়া, মানে ডিক্রিজ অলফ্যাক্টরি সেন্সেশন, ঘ্রাণ শক্তি কমে গেছে। আর একটা টাইপের সেন্সেশনের কথা আমরা বলি, সেটা হচ্ছে ডাইসসমিয়া, DYSOSMIA, DYSOSMIA, ডাইসসমিয়া। ডাইসসমিয়া হচ্ছে ডিস্টর্টেড সেন্স অফ স্মেল, DISTORTED, ডিস্টর্টেড, একদম যেটাকে বলা হয় বিকৃত হয়ে যাওয়া। মানে এটা এক ধরনের ইস্যু পেশেন্টের, অনেক সময় হয়তো একসাথে রাস্তা দিয়ে
দুটো মানুষ হেঁটে যাচ্ছে, একটা মানুষ বলল যে আমি এই গন্ধটা পাচ্ছি, আর একজন বলল কই আমি তো পাচ্ছি না। নর্মালি আমরা কি করি, বহু পেশেন্ট এরকম দেখা যায় যে সে একটা বিশেষ গন্ধকে অনুভব করতে পারছে, কিন্তু তার আশপাশের বাড়ির বাকি লোক কিন্তু সেই গন্ধগুলোকে অনুভব করতে পারছে না। আমরা কি বলি এগুলোকে, কিছু সুপার ন্যাচারাল ব্যাপার, ভৌতিক ব্যাপার, যে ও ওটা ফিল করতে পারছে ওই গন্ধটা আর একটা মানুষ পাচ্ছে না, সে বলছে সবসময় নাকে আমার এই গন্ধটা আসছে, আর বাকি জনরা বলছে আমরা পাচ্ছি না এরকম কোনো গন্ধ। এগুলো সুপার ন্যাচারাল কোনো ব্যাপার না, এটা একদম একটা মেডিকেলের ইস্যু, যেটার নাম হচ্ছে ডাইসথমিয়া। এটা হচ্ছে আমাদের ব্রেনের একটা অ্যাবনর্মাল কন্ডিশন, যখন মানুষ একটা বিশেষ গন্ধকে অনুভব করতে পারে এবং বাকিরা সেই গন্ধগুলোকে অনুভব করতে পারে না। এটা একটা মেডিকেল কন্ডিশন, এটা কোনো সুপার ন্যাচারাল ব্যাপার নয়। মানে এই তিন ধরনের ব্যাপার আমরা জানলাম, অ্যানসমিয়া, অ্যাবসেন্স অফ স্মেল, হাইপোসমিয়া যেটা হচ্ছে ডিক্রিজ অলফ্যাক্টরি সেন্সেশন, আর ডাইসথমিয়া একটা ডিস্টর্টেড সেন্স, গন্ধের অনুভূতি বিকৃত হয়ে যাওয়া তার। আচ্ছা, অনেক সময় একটা এক্সাম্পল দিই, মানে এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্যই বলছি, অন্য কোনো ব্যাপারে না। যেটা হচ্ছে কিছু পেশেন্ট বলে, যেটা মানুষের কিছু দিন, ধরো 6 মাস 1 বছর স্টে করলো বা 2 বছর স্টে করলো, আবার অটোমেটিক্যালি এইটা চলে গেল। কোনো নেয়ার রিলেটিভ যাদের মারা গেছে, কোনো বিশেষ একটা ধূপের গন্ধ তাদের নাকেতে গিয়েছিল, সেই গন্ধটাকে তারা কিছুতেই ব্রেন আমাদের রিমুভ করতে পারে না। যে কোনো জায়গায় ধূপ জ্বললেই কিন্তু সেই স্মেল সেন্সেশনটা সে পায়, বাকিরা সেটা পায় না। এটা আমাদের ব্রেন থেকে আসে। হয়তো একটা অন্য ধূপ জ্বলছে, তার স্মেলটা সম্পূর্ণ আলাদা, কিন্তু সে অনুভব করছে সেই নিয়ারেস্ট তার আত্মীয়ের সেই মারা যাওয়ার সময় ধূপ জ্বালার গন্ধটা। এইগুলো হচ্ছে ডাইসথমিয়া কন্ডিশন। এগুলো এতটা ভাবার কিছু নেই, কারণ এগুলো অটোমেটিক্যালি সাবসাইড করে যায়। কিছু সময়ের জন্য আমাদের ব্রেনেতের কিছু আছে ব্যাপার যেগুলো স্টোর হয়ে যায়, চাইলেও আমরা সেগুলোকে রিমুভ করতে পারি না। সেই কন্ডিশন গুলো হচ্ছে ডাইসথমিয়া। আমার নিজের প্র্যাকটিক্যালি আমার লাইফে হয়েছিল, আমার দাদু যখন মারা যায়, একটা ধূপের গন্ধ আমার এমন ভাবে আমার ব্রেনেতে স্টোর হয়ে গিয়েছিল, বছর 5 টাইম লেগেছিল সেই জিনিসটাকে আমার রিমুভ করতে। কোনো ধূপ জ্বললেই আমার মনে হতো যে সেই গন্ধটাই আমি পাচ্ছি। তো এইগুলো হচ্ছে ডাইসথমিয়া কন্ডিশন। ব্রেন অটোমেটিক্যালি সময়ের সাথে সাথে এগুলোকে রিমুভ করে, এগুলো কোনো ভয়ের বা চিন্তার বিষয় নয়। আচ্ছা, তো এই এই সেন্সেশন গুলোর কথা বললাম। আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে সাইনাসের ব্যাপারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কেস তো আমরা পাবোই পাবো। সাইনাস, দে আর সাইনাস প্রথমে কি, সাইনাসের মেডিকেল টার্ম হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিসের ব্যাপারটা কি দাঁড়ায়, যখন সাইনাস যেখানে যেখানে আছে, যেমন আমাদের এই জায়গাটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, নাকের দুপাশে, এই জায়গাটা হচ্ছে এডময়েডাল, এইটা হচ্ছে ম্যাক্সিলারি। সাইনাসের অনেকগুলো পার্ট। নর্মালি একটা পেশেন্টের যদি সেই জায়গার টিস্যুগুলো ইনফ্লামেশন হয়ে যায় বা সোয়েলিং হয়ে যায়, মানে যে জায়গার সাইনাস সেই জায়গার সাইনাসের টিস্যুগুলো যদি ইনফ্লাম হয়ে যায়, প্রদাহ তৈরি করে বা সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, তখন সেখানে একটা পেন সেন্সেশন তৈরি হয়। সেইটাকেই বলছি আমরা সাইনাস। তো এই ধরনের বিভিন্ন সাইনাসের অনেকগুলো কারণ হয়। একটা করার ব্যাপার আছে যেটা একদম কনজেনিটাল সাইনাসের সমস্যা নিয়ে জন্মায়, আর একটা হচ্ছে নর্মালি ঠান্ডা লেগে সর্দি হয়, কাফ হয়, সেখান থেকে আমাদের সাইনাসের সমস্যা হতে পারে। এই যে ফ্রন্টাল, এই জায়গাটাকে বলবো আমরা ফ্রন্টাল সাইনাস, এই জায়গাটাকে বলবো আমরা ন্যাসাল সাইনাস, এই জায়গাটাকে বলবো আমরা ম্যাক্সিলারি সাইনাস। আচ্ছা, এইগুলো কিছু এক্সরে প্রিন্ট আছে বোঝার জন্য কোন জায়গাটায় কি থাকে। আমি নোটটা দিয়ে দেবো, নিজেরা সুবিধার্থে একটু দেখবেন ছবিগুলো।
সাইনাসের এক্স-রে রিপোর্ট এরকমই দেখতে হয়। আচ্ছা, আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আটারি। আটারি মানে আমাদের ব্লাড নাককে দিচ্ছে, আটারি সাপ্লাই মানে নার্ভ সাপ্লাই, নাকের যেগুলো নোজকে কানেক্ট করছে অলফ্যাক্টরি নার্ভ, সেগুলো হচ্ছে নার্ভ সাপ্লাই। এবার নাককে তো ব্লাড দিতে হবে, হার্ট থেকে তো রক্ত বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার মধ্যে নাকেও যাবে। তাহলে নাককে নোজকে যেটা ব্লাড সাপ্লাই করছে যে আর্টারি, সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুটো পার্ট, অ্যান্টিরিয়ার এথময়েডাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়ার এথময়েডাল আর্টারি। আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দুটো পার্ট, একটা হচ্ছে Spinopalatine artery, greater palatine artery and septal branch of anterior labial artery। তো আমরা দুটো মনে রাখবো, মোট কথা ক্যারোটিড আর্টারি আমাদের নাককে ব্লাড সাপ্লাই করে। একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই দুটো মনে রাখলেই যথেষ্ট, এত ভাগগুলো আর মনে রাখতে হবে না। আর ভেনাস ড্রেনেজ, এবার তো নাক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বার করতে হবে, ভেনাস তো ড্রেন করতে হবে। কোন কোন ভেন সেটাকে ড্রেন করবে? ফেসিয়াল ভেন, ম্যাক্সিলারি ভেন, অপথ্যালমিক ভেন, এই তিনটে ভেন কিন্তু ভেনাস ড্রেনেজ করবে নাকের। আর্টারি সাপ্লাই করলো, ভেন ড্রেনেজ করলো, বার করলো। আর নার্ভ সাপ্লাই, জেনারেল সাপ্লাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ যেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভের একটা নার্ভ। আচ্ছা, আর অলফ্যাক্টরি নার্ভ যেটা ডাইরেক্টলি কানেক্ট করে আছে আমাদের ব্রেন। এই দুটো নার্ভ অ্যাটলিস্ট আমরা মনে রাখবো, ট্রাইজেমিনাল নার্ভ ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশন, আর অলফ্যাক্টরি নার্ভ সরাসরি আমাদের ব্রেনের সাথে নাকের কানেক্টেড। ফাংশন অফ নোজ, একটা তো রেসপিরেশন, ব্রিদিং, এটা তো একদম ইম্পর্টেন্ট কাজ। অলফ্যাকশন, গন্ধ অনুভব। হিউমিডিফিকেশন অফ ইন্সপায়ার্ড এয়ার, আমরা যখন হিউমিডিফাইড করা সেই জায়গাটাকে, তার আর্দ্রতা বজায় রাখা একটা, আমরা যখন এয়ার নিচ্ছি। ফিল্ট্রেশন অফ ইন্সপায়ার্ড এয়ার, বিভিন্ন ধরনের ধুলো বালি কণা আমাদের নাকে ঢুকছে, সেখানে যে মিউকাস মেমব্রেন আছে, সেখানে যে রিসেপ্টর গুলো আছে, এবং হেয়ার সেল গুলো কি করে, নাকের ওই ধুলো বালিকে আটকে দেওয়ার চেষ্টা করে, ভেতরে ঢুকতে দেয় না। যার জন্য মাস্ক পরতে বলা হয়, যাতে সহজে না ধুলোবালি আমাদের নাকে ঢুকতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে, হাঁচি কাশি অটোমেটিক্যালি শুরু হয়ে যায় রাস্তাঘাটে বেরোলে, তাদের তো মাস্ক ব্যবহার করা একদম ম্যান্ডেটারি। আর ওয়ার্মিং অফ ইন্সপায়ার্ড এয়ার, ওয়ার্ম করে, গরম করে দেয় আমরা যেটাকে ইন্সপায়ার করি এয়ারটাকে। তাহলে এই হলো আমাদের নোজ। যেগুলো যেগুলো আমি পড়ালাম, ইম্পর্টেন্ট পার্টগুলোকে টাচ করে গেলাম, কিভাবে আমাদের ন্যাসাল ফিজিওলজিটা তৈরি হয়, আর অ্যানিমালসের সাথে মানুষের কেন ডিফারেন্স, নোজ ব্রেনটা ওদের বড় হয়। কয়েকটা মেডিকেল টার্ম বললাম, অ্যানোসমিয়া, হাইপসমিয়া অ্যান্ড ডাইসসমিয়া। আর হচ্ছে আমাদের সাইনাসের ব্যাপারটা, যে সেই জায়গাটা ইনফ্লামেশন বা টিস্যু সোয়েলিং হলে আমাদের সাইনাস হয়। তো এই গেল টোটাল আমাদের নোজ। তাহলে 5টা সেন্স অর্গান আমরা কভার করলাম। আমাদের আই, ইয়ার, স্কিন, টাং, নোজ, 5টা সেন্স অর্গান কভার হয়ে গেল। ব্রেক দিলাম না, একবারেই শেষ করে দিলাম। কমপ্লিট হয়ে গেল সেন্স অর্গান। এবার কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে বলুন। না ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর বাকিরা, বাকিরা তো কোনো অ্যান্সারই পাই না কারোর থেকে, সবাই
বাকিরা কি আছেন নাকি ঘুমে এসে গেছে? না না, আছি ম্যাম, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাঝে মাঝে একটু রেসপন্স করতে হবে, অনলাইন ক্লাস, কারোর মুখ দেখতে পারি না, আপনারাও কারোর মুখ দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, বোরিং লাগবে, একটু রেসপন্স করতে হবে তো মাঝে মাঝে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারোর কোনো প্রশ্ন নেই। রিভিশন করুন, আমি নোটটা দিয়ে দিচ্ছি ম্যামকে, ম্যাম পাঠিয়ে দেবেন আপনাদের। ওকে, ঠিক আছে, আজ তাহলে ক্লাস 8 পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সকলে, আবার নেক্সট উইক। ওকে।